বিয়ে করবে আমাকে? হঠাৎ করে অপরিচিত গম্ভীর পুরুষালী গলায় এমন কথা শুনে ভরকালো ইনায়া। ইনায়া কপাল শুটিয়ে পিছে ফিরে তাকাতেই দেখলো একটা ছেলে তার দিকে এক হু উঁচু করে তাকিয়ে আছে। গভীর সেই দৃষ্টি, পরনে তার কালো স্যুট, সাথে সাদা শার্ট। ইনায়া সন্দিহান কণ্ঠে বলল, সরি, আপনি কি কোনোভাবে আমাকে বলছেন? ছেলেটা হুট করেই ইনায়ার ডান হাতটা ধরল। ইনায়া চমকে উঠল, চকিতে ছেলেটার দিকে তাকিয়ে বলল, কে আপনি? ছাড়ুন আমায়। দিন দুপুরে অপরিচিত মেয়ের হাত ধরে টানাটানি করছেন কেন? ছেলেটা বেশ বিরক্ত হলো। ইনায়ের দিকে ঘুরে বলল, এই মেয়ে চুপ। সোজা কথার তো সোজা উত্তর দিতে পারো না? হুদায় কথা বলে আমার মাথা গরম করবে না। ইনায়া চোখ পিট পিট করে কি যেন ভাবল, তারপরেই চোখ বড় বড় করে বলল, আপনি কি কোনোভাবে আমাকে কিডন্যাপ করছেন? আপনি কি ছেলে ধরা থুকু, মেয়ে ধরা? ছেলেটা চরম বিরক্ত হলো, আবারও ধমকে উঠল সে, চুপ, কোনো কথা হবে না। আর একটা কথা বললে এখানে লাশ ফেলে দিব। ছেলেটার কথা শুনে ইনায়ার আত্মা শুকিয়ে গেল। সে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। কলেজ ড্রেস পরিহিত একটা মেয়েকে একটা ছেলে এভাবে টানাটানি করছে, তাও যেন পার্কের লোকজনের মধ্যে কোনো হেলদোল নেই। ইনায়ার খুব রাগ হলো মানুষগুলোর উপর, আর সাথে রাগ হতে লাগলো সামনের অপরিচিত লোকটার উপর। ইনায়া কি করবে বুঝতে না পেরে হুট করেই কান্না শুরু করে দিল। ইনায়াকে কান্না করতে দেখে ছেলেটা কিছুটা ধমকালো। তার হাত তবুও নরম হলো না। ইনায়ার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কান্না বন্ধ করো, তাছাড়া তোমার কপালে শনি আছে বলে দিলাম। হুমকি শুনে ইনায়া আরো জোরে জোরে কাঁদতে লাগলো। এর মাঝেই তাদের সামনে একজন লোক এসে দাঁড়ালো। কি হচ্ছে কি এখানে? ইনায়া কিছু বলতে নিবে তার আগে ছেলেটা অত্যন্ত গম্ভীর গলায় জবাব দিল, আঙ্কেল, এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তাই এর মাঝে নাক না গলালেই খুশি হব। ইনায়ার চোখগুলো বড় বড় হয়ে গেল। স্বামী স্ত্রী আবার কখন হলো তারা? ইনায়া রাগে দুঃখে ছেলেটার হাতে কামড় দিল। এতেও ছেলেটার কোনো হেলদোল হলো না। ইনায়া বেশ বিরক্ত হলো। বিরক্ত হয়ে নিজেই ছেড়ে দিল। লোকটা কি বুঝলো কে জানে। কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে মিটি মিটি হাসতে হাসতে বলল, ছোট মানুষ তো, যাও বাসায় নিয়ে গিয়ে বোঝাও। ইনায়া চেঁচিয়ে উঠল, না, এই বেটা আমাকে কিডন্যাপ করছে। কে স্বামী? এই বেটা আবার হাত ছাড়, না হলে এখনই আবার কামড়ে দিব বলে দিলাম। আর এই আপনি হাসেন কেন? বোঝেন না কিছু? বেকুব কোথাকার। ইনায়ার কথায় লোকটার মুখ চুপসে গেলেও ছেলেটা দাঁতে দাঁত পিষে বলল, তুই হবি আমার বউ, এটাই মেহেরাব খন্দকারের শেষ কথা। বলেই পকেট থেকে একটা রুমাল বের করে ইনায়ার মুখে চেপে ধরল। কিছুক্ষণের মধ্যেই ইনায়া অজ্ঞান হয়ে হেলে পড়ল। মেহেরাব সাথে সাথে ইনায়াকে কোলে তুলে নিল। তীক্ষ্ণ দৃষ্টিতে সামনের অবাক হয়ে তাকিয়ে থাকা লোকটার দিকে তাকিয়ে হনহনিয়ে চলে গেল সামনের কালো গাড়িটার দিকে। বডিগার্ড এসে দরজা খুলে দিল। মেহরাব ইনায়াকে সিটে বসিয়ে দিয়ে নিজেও ওর পাশে বসে পড়ল। ড্রাইভার কিছু বলতে নেবে তার আগেই মেহরাব গম্ভীর গলায় বলে উঠল, কাজী অফিসে চলো। ড্রাইভার বেচারার কথা গলায় রয়ে গেল। সেটা আর বাইরে বের হলো না। সে গাড়ি চালাতে লাগলো। ইনায়ার কলেজ ব্যাগ মেহরাব হাতে নিল। মেয়েটাকে সে এর আগে কখনো দেখেনি, কিন্তু তার তো এখন বিয়েটা করতেই হবে। মেহরাব ইনায়ার ব্যাগে কলেজের আইডি কার্ড পেল, যাতে বড় বড় করে ইনায়া মাহমুদ নামটা লেখা। মেহরাব নিজে মনে নামটা দুবার বিড়বিড় করল। ব্যাগ সার্চ করে কলম খাতা আর বই ব্যতীত আর কিছু পেল না। আজব তো,
ফোন নেই কেন? মেহরাব এক পলক নিজের হাতের দিকে তাকালো। হাতে এখনো ইনায়ার দাঁতের দাগ স্পষ্ট। মেহরাব আবারও ব্যাগ সার্চ করতে নিলেই একটা রেজাল্ট কার্ড বেরিয়ে এলো। কৌতূহল বশতই রেজাল্ট কার্ডটা খুলে দেখতেই চোখ কপালে ওঠার উপক্রম হলো মেহরাবের। ম্যাথের নাম্বার দেখে রীতিমতো হাসি উঠে গেল মেহরাবের। রিটেনে 0-1 আর MCQতে 0-0। ভাবা যায়, আন্দাজে দাগালেও তো 2-3 পাওয়া যায়। ফিজিক্সে সব মিলিয়ে 0-4, বাংলায় 10। মাথা চক্কর দিয়ে উঠল মেহরাবের। কিছু একটা ভাবতেই মনে মনে বিড়বিড় করলো, মেহরাব খন্দকারের বউ ফেলটুস। ভাবতেই মেহরাব তাকালো অজ্ঞান হয়ে থাকা ইনিয়ার দিকে। থপ করে রেজাল্ট কার্ড বন্ধ করে নিজেকে স্বাভাবিক করে ফোন বের করে ইনায়ার আর ওর রেজাল্ট কার্ডের ছবি তুলে নিল। ইনায়ার ব্যাগ রেখে ফোন হাতে নিয়ে ওর বন্ধু সাদিককে কল করলো। সাদিক কল রিসিভ করতেই মেহরাব ওকে কিছু বলার সুযোগ না দিয়েই বলতে লাগলো, আমি একটা মেয়ের ছবি আর কলেজের ইনফরমেশন দিচ্ছি, তুই ওর বাবা মাকে খুঁজে বের কর। সাদিক দেখলো ঘড়িতে দুপুর 1টা বাজে। এই সময় মেহরাবের আবার মাথার স্ক্রু খুলে গেল নাকি? মেহরাব সাদিককে চুপ করে থাকতে দেখে বলল, তাড়াতাড়ি বের কর, বিকালের মধ্যেই আমি ওকে বিয়ে করব। সাদিককে কিছু বলতে না দিয়ে কল কেটে দিল মেহরাব। ড্রাইভার এসে থামলো কাজী অফিসের সামনে। মেহরাব গাড়ি থেকে নেমে দাঁড়ালো। পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটের ভাঁজে রেখে লাইটার দিয়ে জ্বালিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে ধোঁয়া ছাড়তে লাগলো। বডিগার্ডকে বলল ইনায়াকে দেখে রাখতে। ও পাশের মার্কেটে ঢুকে গেল। মেহরাব যেতেই দোকানের লোকটা বলল, স্যার, আগের দিনই তো বিয়ের সব কিছু কিনে নিয়ে গেলেন। মেহরাব দোকানের লোকটার দিকে গম্ভীর মুখে তাকিয়ে বলল, তো? লোকটা চুপ করে গেল। মেহরাব নিজের পছন্দ মতো কয়েকটা শাড়ি আর লাল দোপাট্টা কিনল। গহনার দোকানে গিয়ে ডায়মন্ডের একটা কানের টপ আর চুড়ি কিনে নিল। সব কিছু মোটামুটি কিনে আবারও গাড়ির কাছে আসতেই দেখলো ইনায়া এখনো অজ্ঞান হয়েই আছে। মেহরাব সব কিছু গাড়িতে রেখে কিছু খাবার আনতে পাঠালো বডিগার্ডকে। ইনায়ার পাশে বসে পানির বোতল বের করে ইনায়ার চোখের পানি ছিটিয়ে দিল। ইনায়ার চোখ পিট পিট করতে লাগলো। চোখ খুলে প্রথমে মাথায় কিছু না খেললেও সামনে মেহরাবকে দেখে হরকালো কিছুটা। মেহরাব ইনায়ার দিকে পানির বোতল এগিয়ে দিতেই ইনায়া কপালে ভাঁজ ফেলে বলল, পানিতে কি মিশিয়েছেন? মেহরাব নির্লিপ্ত গলায় জবাব দিল, অবশ্যই বিষ মিশিয়ে দিইনি। ইনায়া ডান হাতের তর্জনী তুলে বলল, দেখুন, হেয়ালি করবেন না, আমি বাসায় যাব, ছেড়ে দিন আমায়। আমি যখন ধরেছি তখন ছাড়াছাড়ির প্রশ্নই ওঠে না। ইনায়া দাঁত খিটমিট করে বলল, দাদাগিরি করতে আসবেন না খবরদার, বিরক্ত লাগে আমার। সমস্যা কি আপনার? মেহরাব শীতল দৃষ্টিতে ইনায়ার দিকে তাকিয়ে বলল, আমার তো কোনো সমস্যা নেই, সমস্যা তো তোমার হচ্ছে। ইনায়া গাড়ির দরজা খুলতে চাইল, কিন্তু লক থাকায় খুলতে পারছে না সে। হুট করে নিজের জামার পকেটে ছোট একটা ছুরি বের করে মেহরাবের গলায় ধরল। হিসিয়ে বলতে লাগলো, ছাড়বি নাকি গলার রক কেটে দিব। মেহরাব তাকালো ইনায়ার চোখের দিকে। রাগান্বিত হরিণীর চোখের কোঁচ যেন ঝলসে দিচ্ছে তাকে। শ্যামলা মেয়েরাই যে বেশি মায়াবী হয় তা যেন হাড়ে হাড়ে টের পাচ্ছে মেহরাব। চোখের দীর্ঘ পল্লবগুলো চোখের গভীর সৌন্দর্য যেন আরো বাড়িয়ে তুলেছে। রাগের কারণে ইনায়ার কম্পনরত ঠোঁটের দিকে তাকাতেই মেহরাবের গলা শুকিয়ে এলো। মেহরাব আর দেরি না করে ওকে ধাক্কা দিয়ে বসিয়ে দিয়ে নিজেই ওর উপর ঝুঁকে পড়ল। ছুরিটাই ইনায়ার হাত ঘুরিয়ে নিজের হাতে নিয়ে তা ওর গলায় ধরে বলল, জানো তো, আমি আবার ছুরি, চাকু, বন্দুক বেশ ভালোই চালাতে পারি। ইনায়ার গলা শুকিয়ে গেলেও
নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, আপনার এসব হুমকিতে আমি ভয় পাই না। মেহেরাব ভ্রু নাচিয়ে বলল, ও তাই বুঝি? ইনায়া কাঁদো কাঁদো মুখে বলল, আমাকে ছেড়ে দিন প্লিজ, আপু চিন্তা করবে আমাকে নিয়ে। মেহেরাব বাঁকা হেসে ওর থেকে সরে এলো। প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে একটা ভিডিও অন করে ইনার সামনে ধরতেই স্তব্ধ হয়ে গেল, কারণ এখানে স্পষ্ট তার বোন রাফিয়াকে দেখা যাচ্ছে, যে বাসার ভিতর পায়চারি করছে আর ঘড়ি দেখছে। ইনায়া ছলছল নয়নে মেহেরাবের দিকে তাকিয়ে বলল, প্লিজ আপুকে কিছু করবেন না। মেহেরাব নির্লিপ্তভাবে বলল, কিছু করবো না যদি? ইনায়া নিজের চোখ মুখ দুই হাত দিয়ে মুছে বলল, এমনি না পেরে ইমোশনকে কাজে লাগাচ্ছেন? মেহেরাব হাসলো, চোখ ফিরিয়ে বাহিরে তাকিয়ে বলল, যতটা খারাপ ভাবছো আমি তার চেয়েও বেশি খারাপ। তাই বলছিলাম মেনে নাও, তাছাড়া তোমার কাছে কোনো পথ খোলা নেই। যদি বলি মানব না আপনার কথা। মেহেরাব আবারও হাসলো, শপিং ব্যাগ থেকে লাল ওড়নাটা বের করে ইনায়ের হাতে দিয়ে বলল, শাড়ি পরতে হবে না, ওড়নাটাই মাথায় দিয়ে নাও। আর তোমার বোনকে আনতে লোক পাঠিয়েছি, ওর এখনই চলে আসবে। কি করতে কি চাইছেন আপনি? মেহেরাব ধীর গলায় বলল, বিয়ে। আমাকেই কেন আপনার বিয়ে করা লাগবে? দুনিয়ার কি মেয়ের অভাব পড়ছে? করব না আপনাকে বিয়ে। মেহেরাবের ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল, কপালের মাঝের রগটা ফুলে টনটন করছে। পকেট থেকে রিভলভার বের করে সোজা ইনায়ের কপালে ধরে দাঁতে দাঁত চেপে বলল, এখন পর্যন্ত কেউ আমার কথার অবাধ্য হওয়ার সাহস দেখায়নি। একটুকু একটা পিচ্চি মেয়ে হয়ে আমাকে সাহস দেখাতে আসিস? তোকে সহ তোর বোনকে মেরে গুম করে দেব যদি তুই আমাকে এখন বিয়ে না করিস। ইনায়ার দম আটকে এলো। বাহিরের পরিবেশ গম ভাবটার সাথে তার মনের তোলপাড় যেন পাল্লা দিয়ে বাড়ছে। এসি গাড়ি হওয়া সত্ত্বেও সে ঘামছে। আমতা আমতা করে বলল, ভয় দেখাচ্ছেন কেন? রাগে গম গম করতে করতে মেহেরাব বলে উঠল, আমি এমনি এমনি কিছু দেখাচ্ছি না, ভালোই ভালো রাজি হয়ে যাও না হয়। ইনায়া চোখ বুজে গড় গড়িয়ে বলে উঠল, আমি রাজি, তবুও আপু আর আমাকে কিছু করবেন না। মেহেরাব রিভলভার সরাতে ইনিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। মেহেরাবের ফোন বাজতেই সে ফোন কানে নিয়ে বের হয়ে গেল। ইনায়া চোখ পিটপিট করে সেদিক তাকিয়ে ভাবল, না পালাতে হবে, যে করে হোক না কেন। ইনায়া গাড়ির দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু সে ব্যর্থ। সামনে থেকে ড্রাইভারটা বলে উঠল, সরি ম্যাম, আপনি যতই চেষ্টা করেন পালাতে পারবেন না। স্যার একবার যা করবে বলে ভেবে নেয়, সে তা করেই ছাড়ে। ইনার মেজাজ খারাপ হলো লোকটার কথা শুনে। খেয়ে উঠে বলল, একদম সামসামি করবেন না বলে দিলাম, অসহ্য লাগে। খানিক বাদেই বিরিয়ানির প্যাকেট নিয়ে গাড়ির জানালার সামনে হাজির হলো মোটাসোটা মাপের একজন লোক। পরনে তার কালো শার্ট আর কালো প্যান্ট। দানবীয় লোকটাকে দেখে কিছুটা ভরকে ইনায়া। তাকে কি এই দানব দিয়ে এখন আছাড় মারবে নাকি? ভাবতেই কলিজার পানি শুকিয়ে যাওয়ার আগেই জানালার গ্লাস খুলে গেল। লোকটা ওর দিকে বিরিয়ানির প্যাকেট এগিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, ম্যাম এটা খেয়ে নিন, স্যার পাঠিয়েছে। ইনায়ার চরম জেদ চাপলো। একে তো তুলে এনেছে, এখন সবাই মিলে হুমকি দিছে আর জোর করছে। বুকে দুই হাত গুজে অন্যদিকে তাকিয়ে বলল, তোর খাওয়া তুই খা, না হয় তোর জলহস্তি মার্কা ছাড়রে খাওয়া। বডিগার্ড ইনার হঠাৎ তুই তোকারিতে কিছুটা ভরকে এলেও নিজেকে স্বাভাবিক করে বিরিয়ানির প্যাকেটটাও এগিয়ে ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার গলা আগের থেকেও কর্কশ হয়ে উঠল। স্যার বলছেন কিছু না খেলে দুর্বল হয়ে পড়বেন, বিয়ের আগে অসুস্থ হওয়া ঠিক না। ইনার বিরক্তিতে চোখ পাকল। তোর স্যারের মাথা খারাপ নাকি?
তোদের সার্ভিসের নিয়মই এমন। বডিগার্ডটা এবার হকচকিয়ে উঠল। ইনায়ার কথায় তো রীতিমতো কাশি উঠে গেল ড্রাইভারের। এমন সময় গাড়ির দরজা থাম করে খুলে গেল। মেহেরাব ফিরে এসেছে। ফোন নিজের পকেটে রেখে বিরিয়ানির প্যাকেটটা নিয়ে কোনো কথা না ছাড়াই নিজের গপাগপ খেতে লাগলো। এদিকে মেহেরাবের খাওয়া দেখে ইনায়ার পেটে গুড় করে শব্দ হচ্ছে। তারা যেন জানান দিচ্ছে, ইনায়া তুই সকাল থেকে কিছু না খেয়ে আসিস। মেহেরাব খেতে খেতেই বলে উঠল, চোখ নামাও, নিজে তো খাচ্ছ না, আবার একটা মানুষের খাবার দিকে ড্যাবিয়ে তাকিয়ে আসো। পেট খারাপ হলে কি তুমি দেখবে? ইনায়া মুখ ঘুরিয়ে নিল। মেহেরাব বাঁকা হেসে ইনায়ার মুখের সামনে এক লোকমা বিরিয়ানি ধরল। ইনায়া চোখ ছোট ছোট করে মেহেরাবের দিকে তাকাতেই ও ইশারায় খেতে বলল। ইনায়া কি করবে বুঝতে পারছে না। মস্তিষ্ক বলছে এই লোকের দেয়া কিছু খাস না, কিন্তু মন তো আর মানছে না। একে পেটের মধ্যে যুদ্ধ চলছে, অন্যদিকে বিরিয়ানি। ইনায়া মিনমিনিয়ে গলায় বলল, আমি একা খেতে পারবো না। মেহেরাব কথা না বাড়িয়ে বডিগার্ড নীলাকে চোখ দিয়ে ইশারা করতেই সে আরেকটা প্যাকেট ইনায়ার সামনে ধরতে ইনায়া সেই প্যাকেট হ্যাকসা টান দিয়ে নিয়ে খেতে লাগলো। মেহেরাব আর চোখে সবটাই দেখলো। বাঁকা হেসে নিজের খাওয়ায় মন দিল। খাওয়া শেষ করে মেহেরাব ইনায়াকে তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি করো, বিয়ে করে আবার নতুন নাটকে যেতে হবে। ইনায়া মেহেরাবের কথা বুঝতে পারল না। কপাল শুটিয়ে মেহেরাবের দিকে তাকাতেই ও নেমে গেল। এর মাঝেই মেহেরাবের লোকেরা রাফিয়া ধরে এনেছে। মেহেরাব গাড়ির সামনে গিয়ে দাঁড়াতেই ওর পিয়ে যা বেরিয়ে এলো। মেহেরাব ওর দিকে তাকিয়ে বলল, মেয়েটাকে আবার অজ্ঞান করেছো নাকি? না স্যার, আপনার কথা মতো ওকে বলছি ওর বোনের কাছে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, ওকে গাড়িতেই রাখো। আর আমি যা যা বলেছি মানে আছে তো? জায়ান মাথা নাড়ালো। মেহেরাব ওই গাড়ির সামনে থেকে সরে নিজের গাড়ির সামনে গিয়ে ইনায়াকে নামতে বলল। ইনায়া নামতে ওর হাত ধরে কাজী অফিসের ভিতরে ঢুকলো। কাজী অফিসের দরজা ঠেলে এক ধরনের গুমোট গন্ধ নাকে লাগলো। ছোট্ট ঘর, অল্প আলো, টেবিলে রেজিস্টার খোলা, চেয়ারের মাঝবয়সী কাজী সাহেব চশমার ভিতর দিয়ে দুজনকে পর্যবেক্ষণ করছেন। ইনায়ার হাতটা এমনভাবে চেপে ধরেছে মেহেরাব যেন ছাড়ালে সে বাতাস হয়ে মিলিয়ে যাবে। মেহেরাব কাজী সাহেবের দিকে তাকিয়ে বলল, সব প্রস্তুত তো? কাজী গম্ভীর গলায় বলল, সব প্রস্তুত। মেয়েটা কি রাজি? ইনায়া কিছু বলার আগেই মেহেরাব জবাব দিল, রাজি। এত রাজি যে 5 বার বলেছে তাড়াতাড়ি শেষ করেন। ইনায়া চোখ বড় বড় করে মেহেরাবের দিকে তাকালো। তার গলা শুকিয়ে কাঠ। আমি তো এসব বলিনি। মেহেরাব পাশে ঝুঁকে ফিসফিস করে, চুপ, কথা বাড়ালে তোর বোনের লাশের সামনে কেঁদে মরতে হবে বলে দিলাম। আর আমি এক কথার মানুষ। শুনেই ইনায়ার বুকটা কেঁপে উঠল। নানা রকম ভয় তাকে আঁকড়ে ধরল। তার পা কাঁপছে থরথর করে। মেহেরাব এটা বেশ ভালোই বুঝতে পারছে। কাগজ কলম হাতে নিতেই মেহেরাব সোজা হয়ে দাঁড়ালো। ঠোঁটে তার রহস্যময় হাসি। চল সই করো। মেহেরাবের কণ্ঠ অদ্ভুত রকমের শান্ত, যেন সবটাই তার কাছে স্বাভাবিক। ইনায়া কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে একটু পানি। পানি পরে হবে। মেহেরাব ঠান্ডা গলায় বলে, পেজটা সামনে ঠেলে দিল। ইনায়া কলম তুলেই হাত কাঁপিয়ে ফেলল। আঙুলের ফাঁক দিয়ে কলম পরে টুন করে শব্দ হলো। কাজী তাকিয়ে বলল, মেয়ে ভয় পাইতেছে মনে হয়। মেহেরাব গলা নামিয়ে বলল, ভয় পেলে কি হবে? সই তো করতেই হবে। আর আপনি আপনার কাজ করুন। মেহেরাব ইনায়ার দিকে তাকিয়ে দেখল ও ওড়না মাথায় দেয়নি। মেজাজ খারাপ হলো মেহেরাবের।
মেয়েটা একেবারেই অবাধ্য। মেহরাব পরপর কয়েকটা নিঃশ্বাস ছেড়ে ইনায়ের কানে ফিসফিসিয়ে বলল, তোমার বোনকে কিন্তু এখানে আনা হয়েছে। আঙুল তুলে দূরে দাঁড়িয়ে থাকা জায়ানের দিকে তাক করে বলল, ওই যে ওই ছেলেটাকে দেখছো, ওকে জাস্ট একটা ফোন দিব আর। ইনায়া কলম হাতে নিয়ে দ্রুত সাইন করে দিল। মেহরাব কুটিল হাসলো, সেও সাইন করে দিল। এবার কবুল বলতে বলা হলো। ইনায়া ঠোঁট কামড়ে ধরল। জীবন আজকে তাকে এমন একটা পরিস্থিতিতে এনে ফেলেছে যে সে কিছু করতেও পারছে না, আবার সহ্য করতেও পারছে না। ছোটবেলা থেকেই যে বোনটা তাকে কোলে পিঠে করে মানুষ করেছে, তার জীবন এখন তার হাত। বেশ অসহায় লাগছে নিজেকে। দম আটকে আছে, কান্নাগুলো যেন ভিতরের কোথাও আটকে আছে। ইনায়া নিজের অজানা ভবিষ্যতের দিকে পা বাড়িয়ে কম্পিত গলায় কবুলটা বলেই ফেলল। সাক্ষী হিসেবে মেহরাবের বডিগার্ড জায়ান, ওরা তো ছিলই। জায়ান হাসি মুখে ফুলে মালা মেহরাবকে পরিয়ে দিল আর ইনায়াটা মেহরাবের হাতে দিল। মেহরাব ইনায়াটা নিজের হাতেই রাখলো। ইনায়া মুখ ফুলিয়ে দম ধরে বসে আছে। মেহরাব ওর দিকে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, এমন ভাব করছো কেন? যেন তুমি বোর্ড টপার, পড়াশোনা করতে চাও আর আমি তোমাকে জোর করে বিয়ে করছি। যে রেজাল্টের অবস্থা, তাতে রিক্সাওয়ালাও জুটত না। ইনায়া ক্ষিপ্ত দৃষ্টিতে মেহরাবের দিকে তাকে ফিসফিসিয়ে বলল, আর আপনার কপালে তো কোনো বুড়ি মহিলাও জুটত না। নেহাত গুন্ডামি করে আমার মতো একটা শিশুকন্যাকে বিয়ে করছেন দেখে। মেহরাব চোখ মুখ কুঁচকে বলল, আইছে শিশুকন্যা, ফেলটুস মায়া কোথাকার। ইনায়া ডান হাতের তর্জনী তুলে বলল, আর আপনি কি চুপচাপ করে মানুষের ব্যক্তিগত জিনিস দেখছেন? শরম নাই আপনার? মেহরাবও আঙুল তুলে বলল, ফেলটুস মার্কার রেজাল্ট করতে তোমার শরম করে না? অ্যাটলিস্ট 1 নাম্বার তো গাধাও পায়। দেখুন, বেশি কথা বলবেন না। এমনিতে আমাকে কিডন্যাপ করেছেন, আবার বড় বড় কথা বলতেছেন। চুপ, এত কথা বলো কেন? বড়দের মুখে মুখে তর্ক করো অভদ্র কোথাকার। বুইড়া বেটার মতো পক পক করবেন না, মাথা ধরে গেল আমার। জায়ান আর নিলয় একে অপরের দিকে তাকাতাকি করছে। এই মেয়ের সাহস দেখে তারা রীতিমতো অবাক হয়ে যাচ্ছে। তারা তো উঁচু গলায় কথাও বলতে পারে না। কাজী সাহেব নিজের ধৈর্যের বাঁধ ভেঙে বললেন, ঝামেলা করতে মন চাইলে বাইরে গিয়ে করুন, এটা একটা অফিস, আপনাদের বাসা না। ইনায়া আর মেহরাব দুইজনই কাজী সাহেবের দিকে ভ্রু কুঁচকে তাকালো। কাজী সাহেব যেন পাত্তাই দিল না। মেহরাব ইনায়ার হাত ধরে টানতে টানতে বাহিরে যেতে লাগলো। ইনায়া চরম বিরক্তি নিয়ে বলল, আমি কি লোহার পিলার নাকি? এভাবে টানেন কেন? আজব তো। মেহরাব ইনায়াকে নিজের গাড়িতে রেখে দরজা আটকিয়ে দিল। জানালা দিয়ে বলল, তোমার বোনকে আমি একটু পর এখানে নিয়ে আসব। তুমি যদি হ্যাঁতে হ্যাঁ আর নাতে না মিলাও, তবে তোমার বোনকে জীবিত দেখবে, না হলেই খতম। ইনায়া কিছু বলতে নিবে তার আগেই মেহরাব ড্রাইভারকে ইশারায় জানালা আটকে দিতে বলল। ড্রাইভার জানালা আটকে দিতেই মেহরাব গুনগুনিয়ে গান গাইতে গাইতে চলে গেল। ইনায়া ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল খালি। মেহরাব এবার পরের গাড়িতে এসে রাফিয়াকে নামাতে বলল। রাফিয়া নামতে চিন্তিত গলায় বলল, আমার বোন। মেহরাব শান্ত দৃষ্টিতে রাফিয়ার দিকে তাকিয়ে বলল, আসলে আমি আর তোমার বোন একে অপরকে ভালোবাসি অনেক আগে থেকেই, তাই আর দেরি না করে বিয়েটা করিয়ে ফেললাম। রাফিয়া অবাক হয়ে গেল মেহরাবের কথা শুনে। 2 কদম পিছিয়ে গেল। কম্পিত গলায় বলল, আপনি মজা করছেন তাই না? মেহরাব স্বভাব সুলভ গম্ভীর গলায় বলল, আমাদের মজা করার সম্পর্ক আছে বলে মনে হয় না।
বয়সে তুমি আমার ছোটই হবে, তাই বলছি এত হাইপার হওয়ার কিছু হয়নি। শান্ত হয়ে আমার কথা শুনে তারপর কথা বলো। রাফিয়া এক মুহূর্তের জন্য যেন চোখের সামনে অন্ধকার দেখল। তার ছোট্ট বোনটা এমন কাজ কখনোই করতে পারে না, এই বিশ্বাস সে রাখে। আমার বোন কোথায়? রাফিয়া কিছুটা এগিয়ে গিয়ে ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমার বোনের সাথে আপনি কি করছেন বলুন? ও কোথায়? ও ছোট মানুষ, ওকে ছেড়ে দিন। ও আমাকে ছাড়া কিছু বোঝে না, বের করে দিন ওকে। তাছাড়া আমি পুলিশের কাছে যাব বলে দিলাম। মেহরাব ক্ষীণ হাসল, বাম হাতের তর্জনী দিয়ে কপালে ঘষে বলল, এখন থেকে হয়তো তোমাকে ছাড়া আমাকে ভালো বুঝবে ও। যতই হোক সে এখন আমার বউ, আমার অধিকার ওর উপরে সবার চেয়ে বেশি। রাফিয়ার গলা শুকিয়ে এলো। সালোয়ার কামিজের বেগুনি রাঙা ওড়নার কোনা দিয়ে নিজের কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে বলল, প্রমাণ কোথায় যে আপনি বুনুকে বিয়ে করেছেন? আর বুনু কোথায়? মেহরাব জায়ানকে ইশারা করতেই জায়ান রাফিয়ার সামনে একটা কাগজ ধরল, যেখানে বড় বড় করে লেখা আছে নিকানামা। রাফিয়া তার কম্পিত হাতে কাগজটা ধরল। মনে মনে যেটা চাইছিল না সেটাই হলো। সে তাকালো মেহরাবের দিকে। গম্ভীর পুরুষালী চেহারার আড়ালে চাপা হাসি যেন তার অন্তর কাঁপিয়ে তুলল। হ্যাঁ, এটা সত্যি, তার বুনুর বিয়ে হয়ে গেছে এই অপরিচিত লোকটার সাথে। সে যেন মেনে নিতে পারছে না। নিজেকে কোনো মতে স্বাভাবিক করার চেষ্টা করলো সে। আমি বুনুর সাথে দেখা করতে চাই। অবশ্যই। মেহরাব এগিয়ে যেতে লাগলো। রাফিয়া ওর পিছে পিছে যেতে লাগলো। যত এগোচ্ছে তত যেন তার হৃদস্পন্দন বেরিয়ে যাচ্ছে। মেহরাব গাড়ির দরজা খুলতেই ইনিয়া কিছু বলতে নেবে তার আগে রাফিয়াকে দেখে থেমে গেল সে। বোনের বিধ্বস্ত চেহারা দেখে ইনায়ের কান্না পেল। অস্পষ্ট কণ্ঠে ডেকে উঠল, আপু। রাফিয়া ধীর পায়ে এগিয়ে আসতেই ইনায়া রাফিয়াকে জড়িয়ে ধরল। রাফিয়া ইনায়াকে আগলে ধরল না, কেমন যেন শক্ত হয়ে থাকলো। ইনায়া রাফিয়াকে ছেড়ে অস্থির গলায় বলল, আপু কি হয়েছে তোর? রাফিয়া শক্ত মুখে জবাব দিল, ঠিক আছে আমি। তুই কি ওই লোকটাকে নিজ ইচ্ছায় বিয়ে করেছিস? ইনায়া মেহরাবের দিকে তাকালো। মেহরাব সাথে সাথে কিছু দূরে দাঁড়িয়ে থাকা জাহানের দিকে তাকালো। ইনায়া মেহরাবের দৃষ্টি অনুসরণ করতে তাকাতেই আঁতকে উঠল, কারণ জায়ানের হাতে রিভলভার, যার রাফিয়ার দিকেই তাক করা। রাফিয়া আবারও বলে উঠল কর্কশ ভঙ্গিতে, কি হলো বলছিস না কেন? নিজ ইচ্ছায় বিয়ে করেছিস ওনাকে? ইনায়া দেরি না করে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। রাফিয়া অবাক হলো, তবুও নিজেকে স্বাভাবিক রেখে আবারও প্রশ্ন করলো, ভালোবাসিস ওনাকে? ইনায়া চমকিত হয়ে মেহরাবের দিকে তাকালো। ওই লোকটা কী সব বলেছে রাফিয়াকে? ইনায়া মাথা নিচু করে নিল। কি বলবে বা কি করবে কিছুই বুঝতে পারছে না। রাফিয়া ওকে চুপ করে মাথা নিচু করে থাকতে দেখে নীরবতাকে সম্মতির লক্ষণ ভেবে নিল। ঝাপসা চোখের বোনের দিকে তাকিয়ে নিভা আসা কণ্ঠে বলল, আমাকে একবার জানাতে পারতি। অপর যখন করেছিস অপরই না থাকলাম। ভালো থাকিস বলে রাফিয়া চলে যেতে লাগলো। ইনায়া পিছন থেকে বার কয়েক ডাকলো, কিন্তু রাফিয়া পিছু ফিরল না। সে এখনো বিশ্বাস করে উঠতে পারছে না। রাফিয়া যেতেই মেহরাব ইনায়াকে টেনে গাড়ির ভিতরে ঢুকিয়ে গাড়ি চালাতে বলল। দেখতে দেখতে সন্ধ্যা 7টা বেজে গেছে। এইদিকে রাফিয়া যাওয়ার পর থেকে ইনায়ার মুখ থেকে একটা কথাও বের হয়নি। মেহরাবের অবশ্য সেদিকে হুঁশ নেই। সে চোখ বুজে গা এলিয়ে বসে আছে। গন্তব্য পৌঁছাতেই গাড়ি থেমে গেল। ইনায়া খেয়াল করলো একটা বড় বাড়ির সামনে এসে গাড়িটা থেমেছে। তাও যে সে বাড়ি না, বাগান বাড়ির মতো, যা এই মুহূর্তে রং বেরঙের আলো দ্বারা
চকচক করছে। ইনায়া গোল গোল চোখে তাকিয়ে রইল। গেটের সামনের বোর্ডটা দেখে কপাল কুঁচকে এলো ইনায়ার, কারণ সেখানে বড় অক্ষরে লেখা আছে এনগেজমেন্ট সিরামনি অফ মেহরাব অ্যান্ড জারা। ইনায়া কিছু বলতে নেবে তার আগেই মেহরাব গাড়ি থেকে নেমে পড়ল। ইনায়ার দরজা খুলে হাত বাড়িয়ে নামতে ইশারা করলো। ইনায়া ওর হাত ধরতে চাইল না। মেহরাব জোর করেই ইনায়ার নরম তুলতুলে হাতটাকে নিজের শক্ত পুরুষালী হাতের মধ্যে আবদ্ধ করে এগিয়ে যেতে লাগলো। বাগানে মানুষের ভিড়, সবাই মেহরাবকে দেখে পুলকিত হয়ে জিজ্ঞাসা করছে, কোথায় ছিলে? মেহরাব কাউকেই কোনো উত্তর দিল না। সোজা স্টেজের দিকে যেতে লাগলো। এত লোকজনের মাঝে ইনায়ার অস্বস্তি লাগছে। না চাইতেও মেহরাবের বাহু সে আঁকড়ে ধরেছে। গুটিসুটি মেরে এক প্রকার লুকিয়ে আছে মেহরাবের পিছনে। এখন সবার দৃষ্টি বলতে গেলে তার উপরে, কারণ এই তো এত বড় অনুষ্ঠানে সেই কলেজ ড্রেসে আছে। স্টেজের মাঝ বরাবর দুটো সোফা রাখা, যেখানের একটাই বসা ছিল যারা। মেহরাবকে দেখেই সে সেখান থেকে উঠে এলো। রাগান্বিত কণ্ঠে বলল, মেহের, তুমি এত দেরি করলে কেন? আর কোথায় ছিলে এতক্ষণ? ইনায়াকে এখনো সে খেয়াল করেনি। ইনায়া মেহরাবের পিছন থেকে জারাকে দেখলো। মেয়েটা দেখতে বেশ সুন্দর, একেবারে পুতুলের মতো। ছোট ছোট ঘাড় অবধি সোনালি চুল, কানে গলায় সাদা রঙের গহনাগুলো চিকচিক করছে। পরনের সাদা রঙের গাউনটাতে একেবারে বারবিডল লাগছে। ইনার মাথায় ঢুকলো এমন সুন্দরী মেয়ে রেখে মেহরাব কেন তাকে বিয়ে করলো? তার গায়ের রং এই মেয়েটার তুলনায় অনেকটাই ফিকে, কারণ সে তো উজ্জ্বল শ্যাম বর্ণের। ইনায়া তাকালো মেহরাবের দিকে। মেহরাবের ফর্সা মুখে চাপ দাড়ি, সরু লম্বা নাক, তীক্ষ্ণ চোখ, গম্ভীর ভাব, সবটা মিলিয়ে ওদের দুজনকে বেশ মানানসই লাগতো। ইনায়ের ভাবনার মাঝেই যারার দৃষ্টি ওর উপরে পড়ল। যারা কপাল শুটিয়ে ফেলল। মেহরাবের দিকে তাকিয়ে বলল, হু ইজ শি? ইনায়া যেন আরো গুটিয়ে গেল। যারার কথা স্টেজের আশেপাশের সবার দৃষ্টি ইনায়ার উপর এসে পড়ল। মেহরাব যারার কথা পাত্তা না দিয়ে সোজা তার বাবার কাছে গেল। মেহেদি সাহেব মেহরাবের দিকে তাকিয়ে বললেন, মেয়েটা কে মেহের? মেহরাব হাত এগিয়ে তার বাবার কাছ থেকে মাইকটা নিল। সবার তীক্ষ্ণ দৃষ্টি এবার মেহরাবের দিকে। মেহরাব মাইকটা হাতে নিয়ে মুচকে হাসি দিয়ে বলতে লাগলো, লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, আসসালামু আলাইকুম। আজকের এই সন্ধ্যায় আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই আমার একজন স্পেশাল মানুষের সাথে। ইউ নো হু ইজ শি? শি ইজ মাই ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফ, মিসেস ইনায়া খন্দকার। সবার মুহূর্তের মধ্যে যেন থমকে গেল। আজ যেখানে এনগেজমেন্ট হতো মেহরাব আর জারার, সেখানে মেহরাব এসে অন্য একটা মেয়েকে নিজের বউ বলে পরিচয় দিচ্ছে। যারা থমকে দুই কদম পিছিয়ে গেল। মেহেদি সাহেব হিসিয়ে বলে উঠলেন, মেয়ের, তুমি কি বলছো ভেবে বলছে তো? মাথা ঠিক আছে তোমার? তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না। মেহরাব ক্ষীণ হেসে কপাল চুলকে বলল, আমার মাথা তো ঠিকই আছে, সমস্যা হয় আপনাদের হচ্ছে। তাছাড়া এত ভালো করে বলার পরও বুঝতে পারছেন না? যারা ছুটে এলো। ইনার বাহু টান দিয়ে ধরে মেহরাবের কাছ থেকে সরিয়ে এনে হিসিয়ে বলল, এই মেয়েকে তুমি? তোমার সাহস কি করে হয় মেহরাবের সাথে লেগে থাকার? যারা আচমকা টানে বেশ খানিকটাই লেগেছে ইনায়ার। যারা আবারও বলে উঠল, লজ্জা করে না? মেহেরের হাত ধরে আসো যে, ও আমার হবু বর। ন্যূনতম কমন সেন্স নেই তোমার? এক্ষুনি বের হয়ে যাও এখান থেকে। মেহরাবের রাগ হলো, নাকের ডগা লাল হয়ে উঠল। গমগমে গলায় বলে উঠল, যারা আমার ইনায়াকে ছেড়ে দাও।
আমার ইনায়া কথাটা যারার বুকে যেন তীরের মতো এসে লাগলো। যারার মা দিলরুবা বেগম এগিয়ে এসে ডান হাতের তর্জনী তুলে বলল, তুমি আমার যারা বেবিকে ধোকা দিলে, তোমার সাহস তো কম না। আপনি হয়তো ভুলে গেছেন মেহেরাব খন্দকারের সাহস সবসময় বেশি ছিল, আছে আর থাকবে। আর রইল বাকি ধোকা দেওয়ার কথা। আমি তো আপনার মেয়েকে ভালোই বাসিনি কখনো। যারার হাত আলগা হয়ে এলো। ইনায়া যারার থেকে ছাড়া পেতেই মেহেরাবের দিকে তাকালো। সবাই বুঝে ওঠার আগেই মেহেরাবের গালে থাপ্পড় পড়ল। ইনায়া সহ বাকিরা চমকে উঠল। মেহেরাবের গালে হাত দিয়ে রক্তলাল চোখ সামনে তাকালো। রাগে ফুঁসতে ফুঁসতে তার সামনে দাঁড়িয়ে আছে রোকেয়া বেগম। মেহেরাব ক্ষিপ্ত কণ্ঠে বলল, মা, তুমি আমাকে মারলে? রোকেয়া বেগম রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, হ্যাঁ মারলাম। তুমি জানো না আজ তোমার যারার সাথে এনগেজমেন্ট? এখন তুমি একটা মেয়েকে নিয়ে এসে নাটক করছো। নাটক না মা, সত্যি বলছি, ইনায়া আমার বউ। রোকেয়া বেগম ছেলের দিকে কটমটিয়ে তাকিয়ে বললেন, কি প্রমাণ আছে যে ওই মেয়ে তোমার বউ? আর এর আগে তোমাকে তোমার পছন্দের কথা জিজ্ঞেস করা হয়েছিল, তখন কেন বলনি? মেহেরাব নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে কাবিননামা মায়ের হাতে দিল। সেখান থেকে সবাই একে একে দেখল। যারা ধপ করে বসে পড়ল, বিড়বিড়িয়ে বলল, মেহের, তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারলে? মেহেরাব যারার কথায় পাত্তা না দিয়ে রোকেয়া বেগমের কাঁধে হাত রেখে বলল, মা, তুমি শান্ত হও, আমি সবটা তোমাকে বলবো। রোকেয়া বেগম এক ঝটকায় মেহেরাবের হাত সরিয়ে দিয়ে বললেন, এতগুলো মানুষকে এখন আমি কি জবাব দেব বলো? এখন তো মনে হচ্ছে তোমারই কোনো কমন সেন্স নাই। মেহেরাব কিছু বলতে নিবে, তার আগেই রোকেয়া বেগম হাত তুলে ওকে থামিয়ে দিয়ে বলল, এই মেয়েকে যেখান থেকে এনেছো সেখানে রেখে আসো। আজকেই আমি তোমার আর যারার বিয়ে দেব। মেহেরাব চিৎকার করে উঠলেন, না না, আমি বিবাহিত আর ইনায়ে আমার বউ। আর একটা কথা বললে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব বলে দিলাম। রোকেয়া বেগম হতবাক হয়ে গেলেন। পুরো বাড়িতে পিনপতন নীরবতা নেমে এলো। মেহেদী সাহেব এগিয়ে এসে বললেন, তোমার এতটাও অবনতি হয়েছে মেহের? আমি তো ভাবতেও পারছি না। সবাই চুপ করো, এবার আমি কথা বলবো আর তোমরা সবাই শুনবে। সবার দৃষ্টি এবার কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা মাহবুব খন্দকারের দিকে পড়ল। উনি গম্ভীর গলায় বলে উঠলেন, আমার নাতি যাকে বিয়ে করে এনেছে তাকে নিয়েই ও এই খন্দকার বাড়িতে থাকবে। আর একটা কথাও আমি শুনতে চাই না। দাদার কথা শুনে মেহেরাব মনে মনে কুটিল হাসলেও উপরে একদম স্বাভাবিক থাকলো। চলবে গল্প অন্তহীন ছায়া, লেখিকা সুব্রতা শুভ্রা, পর্ব 1 থেকে 3 শেষ। পরবর্তী গল্প পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সুন্দর একটি কমেন্ট করুন। ধন্যবাদ।